বন্ধুরা, দুদিন আগেই ভারতীয় জলসীমায় জাহাজের ওপর হামলা হতে না হতে আরও একটা ভারতীয় জাহাজে নাকি ভয়ানক অ্যাটাক হয়ে গেছে, যা রেড সি দিয়ে যাচ্ছিল। আর গত 24 ঘন্টায় ব্যাক টু ব্যাক দুটো জাহাজের ওপর এই ধরনের হামলা হলো, যেখানে দাবি করা হচ্ছে যে এই জাহাজ নাকি ভারতীয়। আর শুধু জাহাজ ভারতীয় তাই নয়, বরং এই দুটো জাহাজের যে ক্রু মেম্বার তারাও কিন্তু ভারতীয়। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এখানে কি স্পেসিফিক্যালি ভারতকে টার্গেট করা হচ্ছে। আর যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু ইসরায়েল আর হামাসের যুদ্ধ ধীরে ধীরে বাকি রিজিয়নেও ছড়িয়ে পড়েছে। আর যদি এমনটা হয়, তাহলে যেভাবে ভারতীয়দের জাহাজে হামলা হয়েছে বলে দাবি করছে, তার কাউন্টারে ভারতও কি এবারে আমেরিকার জোটে সামিল হবে এই লড়াইয়ে? জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, গতকাল যখন ভারতের জলসীমার কাছে ওই জাহাজের ড্রোন অ্যাটাকের ঘটনা ঘটে, যার জন্য আমেরিকা তো সোজাসুজি ইরানকে দায়ী করছিল, আর তার কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবারও আমেরিকার তরফ থেকে খবর সামনে আসে, যেখানে ওরা দাবি করছে যে কোনো একটা ভারতীয় জাহাজ যার নাম এমভি সাইবাবা, তো তার উপরে নাকি আরও একটা সুইসাইড ড্রোন দ্বারা অ্যাটাক হয়েছে। আর শুধু তাই নয়, আমেরিকার মিলিটারি তো অফিসিয়ালি এমনটা দাবি করছে যে এই জাহাজে ভারতীয় ফ্ল্যাগ ছিল। আর জাহাজ যখন ইয়েমেনের কাছ দিয়ে রেড সি পার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আচমকায় এর উপরে হামলা হয়, যাতে মারাত্মকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর স্বাভাবিকভাবেই এই রিপোর্ট সামনে আসতে না আসতেই ভারতে তো হইচই পড়ে যায়। কিন্তু এর ঠিক কয়েক ঘন্টা পর ভারত সরকার এর উপরে ইনভেস্টিগেশন শুরু করে এবং অফিসিয়ালি আমেরিকার এই দাবিকে খারিজ করে দেয়। ভারতের দাবি যে হ্যাঁ, জাহাজের নাম সাইবাবা ঠিক, কিন্তু তার মানে এটা নয় যে ওটা কোনো ভারতীয় জাহাজ। অ্যাকচুয়ালি এই জাহাজটা আমেরিকার এক দেশ গ্যাবনের ছিল। যদিও ভারত এখানে এটাও স্বীকার করছে যে এই জাহাজের ভেতর যে ক্রু মেম্বাররা ছিল তারাও কিন্তু ভারতীয়। কেন, যদি আপনারা দেখেন তাহলে এই শিপিং ইন্ডাস্ট্রিতে মেজরিটি ভারতীয়রাই কাজ করছে। আর এই কারণেই যে জাহাজে হামলা হচ্ছে তার ক্রু মেম্বার বেশিরভাগই ভারতীয়। ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু ভারতের জন্য খুবই চিন্তা। তবে খুশির বিষয় হলো যে জাহাজে অ্যাটাক হয়েছে সেটা কোনো ভারতীয় জাহাজ নয়। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এই লড়াই এবারে কি বাকি দেশে ছড়িয়ে পড়ল। আর যেভাবে একের পর এক জাহাজে অ্যাটাক হচ্ছে, তাতে কিন্তু গ্লোবাল ট্রেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কেননা মেজরিটি যে আমেরিকা বা ইউরোপের সাথে ট্রেড হয় সেটা এই রাস্তা দিয়েই হয়। তাহলে এবারে কি আমেরিকার ইউরোপ এই ইয়েমেনের ওপরেও হামলা করবে? তো বন্ধুরা দেখুন, গতকালের ভিডিওতে আমি যেটা বলেছিলাম সেটাই আবারও বলছি, এখানে একটা বড় গেম চলছে। এবং এই যে ডলারাইজেশন শুরু হয়েছে, যার আন্ডারে যত জেহাদি ইকোসিস্টেম রয়েছে সেটা না কেবল বন্ধ হবে, বরং যেখানে যেখানে এই ডলারকে চালু রাখার জন্য কনফ্লিক্ট তৈরি হয়েছিল সেগুলো বন্ধ করার কাজ চলছে। আপনাদের একটু উদাহরণ দিই, তাহলে এই পুরো বিষয়টি ক্লিয়ার হবে। আপনারা খেয়াল করুন, রাশিয়া যে ইউক্রেনে অ্যাটাক করেছে সেটা কিন্তু এক প্রকার রাশিয়াকে বাধ্য করা হয়েছিল, যা ন্যাটো এবং আমেরিকা দুজনেই স্বীকার করেছে যে রাশিয়া শুরুতে আমাদের বলেছিল যদি ইউক্রেন ন্যাটোতে না যায় তাহলে আমরা হামলা করব না। কিন্তু তাও কিন্তু ওরা ইচ্ছাকৃতভাবে রাশিয়ার কথা শোনেনি এবং রাশিয়াকে প্রভোগ করে। আর তারপর আপনারা দেখলেন যে এই যুদ্ধের ফলে কিন্তু রাশিয়ার খুব একটা লস হয়নি, বরং অ্যাকচুয়ালি ইউরোপের ইকোনমি বরবাদ হয়ে গেছে। এরপর খেয়াল করুন দ্বিতীয় পয়েন্ট, যেখানে 70 বছর ধরে লড়াই চলছে, সেটা হলো ইসরায়েল প্যালেস্টাইন লড়াই। আর ওখানেও খেয়াল করুন, ইসরায়েলের মোসাদ, আমেরিকার সিআইএ কেউই জানতে পারলো না যে ইসরায়েলের ওপর এত বড় হামলার প্ল্যানিং চলছে। এমনকি ওই দিনই ইসরায়েলের যে সুরক্ষা সেটা তুলে নেওয়া হয়েছিল, যখন ইসরায়েল জানে যে ওটা ফেস্টিভ্যালের দিন আর ওই দিন হামলা হতে পারে। আর এখন পাল্টা ইসরায়েলের বদলা কীভাবে নিচ্ছে, পুরো গাজার দখল নিচ্ছে। এমনকি এখন তো ইসরায়েল এটাও বলে দিয়েছে যে ওরা কিছুতেই থামবে না এবং গাজার ভেতরে যে নিচের টানেল তৈরি করা রয়েছে তার ভেতরে সমুদ্র থেকে ডিরেক্টলি জল পাম্প করে হামাসকে ডুবিয়ে মারার প্ল্যান চলছে। তৃতীয় পয়েন্ট কী ছিল? ইয়েমেন। এই যুদ্ধের সূত্র ধরেই এমনভাবে একটা পরিবেশ তৈরি হয়েছে যে ইয়েমেনকে খোলা ছুট দিয়েছে। ইয়েমেন লাগাতার একের পর এক সাধারণ জাহাজের ওপরে অ্যাটাক করছে। এবারে আপনারাই ভাবুন, যখন গ্লোবাল ট্রেড একটা হুমকির মুখে পড়েছে, সমস্ত দেশ, তা সে ভারত থেকে শুরু করে আফ্রিকা হোক, চীন, প্রত্যেকেই বিপদ, তখন ডেফিনেটলি ইয়েমেনের ওপর অ্যাটাক হলে কোনো দেশের বিরোধিতা করবে না। আর সৌদি তো অলরেডি তৈরি ইয়েমেনে হাউদি রেবেলসকে শেষ করার জন্য। আমেরিকায় সেই দেশ যাদের জন্য সৌদি ইউএইর যে জোট তারা পিছু হাঁটতে বাধ্য হয়। এবারে আসি চতুর্থ ধাপে। আপনাদের বলেছিলাম যে এরপর কিন্তু ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটাকে শেষ করবে, যার ইঙ্গিত সৌদিও দিয়েছে। তো এখানে কি হচ্ছে, আমেরিকার রিপোর্টে দেখুন ভারতের কাছে যে জাহাজে হামলা হয়েছে তার জন্য ওরা ইরানকে দায়ী করছে। এরপর এটা দেখুন, হাউদি রেবেলসের এই হামলার পেছনেও ইরানের নাম আসছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নতুন রিপোর্টটা দেখো, ইরানের তরফ থেকে তো এখন খোলাখুলি ধমকি দিচ্ছে যে ওরা নাকি মেডিটেরিয়ান সিকেও বন্ধ করে দেবে, আর এখানকার যে ট্রেড সেই রুটকেও বন্ধ করে দেবে। মানে সোজাসুজি এর থেকে গোটা বিশ্বের যে ট্রেড তার জন্য সবচেয়ে বড় থ্রেটকে ইরান। তো যদি এখন ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটি তার উপরে হামলা করে, তাহলে তার জন্য কিন্তু জাস্টিফাই করতে হবে। আর এর থেকে বড় জাস্টিফিকেশান কী হতে পারে যে ওরা ইরানকে এই কারণেই ঠেকাচ্ছে যাতে গ্লোবাল ট্রেডকে সুরক্ষা দিতে পারে। আর আমি কিন্তু এখানে গ্যারান্টি যে যত সময় যাবে এই ধরনের পরিস্থিতি আরও বাড়বে
এবং একটা সুযোগ এমনভাবে ইরানকে দেওয়া হবে যাতে ইরানের যে প্রক্সি তারা এই জাতীয় হামলা বাড়াতে পারে, যেভাবে ওরা হামাসকে সুযোগ দিয়েছিল ইসরায়েলের ওপর অ্যাটাকের জন্য। আর আমেরিকার ইসরায়েল দুজনেই কিন্তু সুযোগ খুঁজছে যাতে একটা বড় অ্যাটাক হয়, যার কাউন্টারে ওরা ইরানের যে নিউক্লিয়ার প্রোগ্রাম তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে। অর্থাৎ গেম এখানে সঠিক পথেই চলছে। ইউরোপ থেকে শুরু হয়, তারপর গাজা হয়ে ইয়ামেনে পৌঁছে এখন ইরানের টার্গেট আসছে। আর অন্যদিকে আপনারা খেয়াল করুন, এই একই সময়ে ভারত আর পাকিস্তানের সীমান্তও গরম হয়ে গেছে। ভারতের ভেতরে কন্টিনিউয়াসলি যে টেররিস্ট অ্যাটাক সেটা কিন্তু বেড়েই চলেছে। আর শুধু তাই নয়, চীনের তরফ থেকেও খোলাখুলি ধমকি দিয়েই রেখেছে যে ওরা খুব তাড়াতাড়ি তাইওয়ানে হামলার জন্য তৈরি, যেখানে ওরা না কেবল নিজেদের মিলিটারিকে তৈরি করছে, বরং আপনারা দেখেছেন ব্যাক টু ব্যাক চীনের তরফ থেকে প্র্যাকটিস চলছে কীভাবে ওরা তাইওয়ানের দখল নেবে। এছাড়াও চীনের তরফ থেকে এমন খবরও সামনে আসছে যে ওরা হালেই নাকি নিউক্লিয়ার টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। ফলে ওভারঅল আগামী 2 বছরে আরও বড় বড় লড়াই শুরু হবে, যেটা কিন্তু লং টার্মে নতুন ওয়ার্ল্ড অর্ডারের হাতে খোলে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।